আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি নিশ্চয়ই ভালো আছো। পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছো, নিরাপদে আছো। রসায়ন ক্লাসে স্বাগতম। আজকের রসায়ন ক্লাস পরিচালনায় তোমাদের সাথে আছি তোমাদের আয়েশা সিদ্দিকা ম্যাম, এবং তোমাদের সাথে আজ আমি আলোচনা করব গুণগত রসায়ন অধ্যায়ের বোর পরমাণু মডেল নিয়ে। গত ক্লাসে তোমরা পড়েছো রাদারফোর্ড পরমাণু মডেল এবং তার সীমাবদ্ধতা নিয়ে। রাদারফোর্ডের পরমাণু মডেলে তোমরা দেখেছো যে বেশ কয়েকটি সীমাবদ্ধতা ছিল বা ত্রুটি ছিল। সেই কারণেই আসলে বোর পরমাণু মডেলের জন্ম। তোমরা দেখেছো যে থমসনের পরমাণু মডেলে যে সীমাবদ্ধতাগুলো ছিল, বিজ্ঞানী রাদারফোর্ড তা কিছুটা সমাধান করার চেষ্টা করেছেন, এবং রাদারফোর্ড পরমাণু মডেলে যে সীমাবদ্ধতাগুলো ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞানী বোর চেষ্টা করেছেন সেটা সমাধান করার। তাহলে আমরা এখন বিজ্ঞানী নিলস বোর সম্পর্কে জানবো এবং তিনি কি সমাধান করেছেন সেটা একটু দেখব। তোমরা এই ছবিটি দেখতে পাচ্ছ, ইনি কে? তোমাদের বইয়ের মধ্যে ছবি আছে, তোমরা জানো ইনি বিজ্ঞানী নিলস বোর। এই বিজ্ঞানী 1913 সালে, যিনি ছিলেন ডেনমার্কের পদার্থবিজ্ঞানী, রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতার আলোকে পরমাণুর গঠন সম্পর্কে আরো উৎকৃষ্ট প্রস্তাব উপস্থাপন করেন। তিনি পরমাণুর গঠন এবং একই সাথে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যার জন্য তার বিখ্যাত পরমাণু মডেলটি উপস্থাপন করেন। এই মডেলটি বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হয়েছে। কোন তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে? বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। এই বোর পরমাণু মডেলে কয়েকটি স্বীকার্য বা প্রস্তাবনা রয়েছে। প্রধানত তিনটি স্বীকার্য বা প্রস্তাবনা রয়েছে। এখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। বোর পরমাণু মডেলের প্রস্তাবনাগুলো হলো: শক্তিস্তর সম্পর্কিত প্রস্তাবনা। নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো স্থির শক্তির বৃত্তাকার কক্ষপথ রয়েছে। এই কক্ষপথগুলোতেই ইলেকট্রন সর্বদা নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করে। এগুলোকে ইলেকট্রনের কক্ষপথ বলে। এই পথগুলোর যে কোনো একটি পথে বিচরণকালে ইলেকট্রন কোনো শক্তি শোষণ করে না বা বিকিরণ করে না। এসব সুস্থিত কক্ষপথগুলোকে স্থির কক্ষপথ বা শক্তিস্তর বা অরবিট বলে। তোমরা এর মধ্যে দেখেছো যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান রয়েছে। তোমরা রাদারফোর্ডের পরমাণু মডেলে কিন্তু দেখেছো যে সেখানে কোনো সুনির্দিষ্ট কক্ষপথ নেই, অর্থাৎ স্থির শক্তির কক্ষপথ নেই। এই ক্ষেত্রে বিজ্ঞানী বোর যেটা করেছেন যে নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো স্থির শক্তির বৃত্তাকার কক্ষপথ রয়েছে সেটা সম্পর্কে ধারণা দিয়েছেন, যে কক্ষপথগুলোকে আমরা স্থির কক্ষপথ বা শক্তিস্তর বা অরবিট বলি। নিউক্লিয়াস থেকে ক্রমান্বয়ে দূরবর্তী শক্তিস্তরগুলোকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইত্যাদি শক্তিস্তর বলে। যে শক্তিস্তর নিউক্লিয়াস থেকে যত বেশি দূরে যাবে তার শক্তি তত বেশি। যেমন একের থেকে দুই নম্বর শক্তিস্তর বেশি শক্তিশালী হবে, 3 নম্বর শক্তিস্তর তার চাইতেও বেশি শক্তিশালী হবে, এবং 4 নম্বর শক্তিস্তরের শক্তি আরো বেশি হবে। তোমরা রাদারফোর্ড মডেল এবং বোর পরমাণু মডেলটা একটু লক্ষ্য করো। দুটা চিত্র দেওয়া আছে এখানে। রাদারফোর্ড পরমাণু মডেলে কিন্তু শক্তিস্তরগুলো নির্দিষ্ট ছিল না, কেন্দ্র কিন্তু একই রকম আছে, অর্থাৎ পজিটিভ চার্জ রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল দুটোতেই কিন্তু পজিটিভ চার্জ অর্থাৎ প্রোটনের ধনাত্মক আধান কেন্দ্রে রয়েছে, যেটাকে আমরা নিউক্লিয়াস বলছি। কিন্তু রাদারফোর্ড মডেলে যেটা আছে যে ইলেকট্রন এর ঘূর্ণায়মান পথটা সুনির্দিষ্ট নয়। কিন্তু বোর পরমাণু মডেলে আমরা দেখেছি যে এখানে কক্ষপথগুলো সুনির্দিষ্ট হয়ে গেছে, এবং এটাকে তুমি প্রথম শক্তিস্তর বলতে পারো বা প্রথম কক্ষপথ, এটাকে 2 নম্বর কক্ষপথ বলা যায়।
এবং তারপরে যদি আরেকটি কক্ষপথ থাকে তাহলে সেটাকে আমরা বলবো 3 নম্বর কক্ষপথ। এবং 1 নম্বর কক্ষপথের শক্তির তুলনায় 2 নম্বর কক্ষপথের শক্তি বেশি হবে। আমরা 2 নম্বর প্রস্তাবনা সম্পর্কে এখন আলোচনা করব। কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা। পরমাণুতে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে আবর্তনকালে তার মোট কৌণিক ভরবেগ নির্দিষ্ট থাকে এবং তা h/2π এর অখণ্ড পূর্ণ সংখ্যার গুণিতক। অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr is equal to nh/2π। তোমরা বৃত্তাকার পথে আবর্তনরত যে কোনো বস্তুকণারই একটা কিন্তু কৌণিক ভরবেগ রয়েছে, এটা জানবে। আর এই পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন যখন তার নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করবে, অর্থাৎ নির্দিষ্ট কক্ষপথে যখন আবর্তন করবে, তার মোট কৌণিক ভরবেগ সুনির্দিষ্ট থাকবে এবং তা h/2π এর অখণ্ড পূর্ণ সংখ্যার গুণিতক হবে, অর্থাৎ সেখানে কোনো ভগ্নাংশ হবে না। এক্ষেত্রে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr is equal to nh/2π। এখানে m হলো ইলেকট্রনের ভর, v ইলেকট্রনের সরলরৈখিক গতিবেগ, আর শক্তিস্তর বা বৃত্তাকার পথের ব্যাসার্ধ, এবং h প্লাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻27 আর্ক সেকেন্ড বা 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এখানে n হলো অখণ্ড পূর্ণ সংখ্যা। এই যে n, এটা অখণ্ড পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ n এর মান 1, 2, 3, 4 ইত্যাদি হবে, কখনোই 0.5, 0.4 এরকম হবে না, অর্থাৎ কোনো ভগ্নাংশ হবে না, অখণ্ড পূর্ণ সংখ্যা হবে। তৃতীয় প্রস্তাবনাটি হলো শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কিত প্রস্তাবনা। ইলেকট্রন এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে যাওয়ার সময় নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে বা বিকিরণ করে। উচ্চ শক্তির কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন নিম্ন শক্তির কোনো কক্ষপথে স্থানান্তরের সময় শক্তি বিকিরণ করে, আবার নিম্ন শক্তির কোনো কক্ষপথে পরিক্রমণকালে শক্তি শোষণ করে উচ্চ শক্তির কক্ষপথেও উপনীত হতে পারে। অর্থাৎ এখান থেকে কি বোঝা গেল যে ইলেকট্রন যখন ধাপান্তরিত হয়, অর্থাৎ এক ধাপ থেকে আরেক ধাপে লাফিয়ে যাওয়ার সময় যদি সে নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তোমরা এর মধ্যে শক্তির কোনটা নিম্ন শক্তি এবং কোনটা উচ্চ শক্তি সেটা তোমরা দেখেছো যে নিউক্লিয়াসের কাছাকাছি যেই শক্তি স্তরটা সেটা নিম্ন শক্তি এবং নিউক্লিয়াস থেকে দূরবর্তী যে শক্তি স্তরটা সেটা উচ্চ শক্তির হয়। তাহলে উচ্চ শক্তির কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন যদি নিম্ন শক্তির কোনো কক্ষপথে স্থানান্তর হয় তাহলে সেক্ষেত্রে শক্তি বিকিরণ করে। আবার নিম্ন শক্তির কোনো কক্ষপথে যখন ইলেকট্রন পরিভ্রমণ করে তখন সেটা শক্তি শোষণ করে উচ্চ শক্তির কক্ষপথে উপনীত হতে পারে, সেক্ষেত্রে শক্তির শোষণ হয়। যদি নিম্ন শক্তির কক্ষপথের শক্তি E1 এবং উচ্চ শক্তির কক্ষপথের শক্তি E2 হয়, তবে বিকিরিত বা শোষিত শক্তিকে নিম্নরূপে প্রকাশ করা যায়। যেমন E2 - E1 is equal to del E is equal to h nu is equal to hc/λ। তোমরা এই বোর পরমাণু মডেল থেকে দেখবে যে প্রতিটা কক্ষপথেরই কিন্তু শক্তি নির্দিষ্ট। প্রথম কক্ষপথের শক্তি একরকম, দ্বিতীয় কক্ষপথের শক্তি আরেক রকম, অর্থাৎ প্রতিটা কক্ষপথেরই কিন্তু শক্তির নির্দিষ্ট মান রয়েছে। সেই ক্ষেত্রে যদি নিম্ন কক্ষপথের শক্তি E1 হয় এবং উচ্চ কক্ষপথের শক্তি E2 হয়, অর্থাৎ শক্তির যদি নির্দিষ্ট মান থাকে, তাহলে সেই মানটাকে কিন্তু আমরা এভাবে বিয়োগ করে বের করে নিতে পারবো, শক্তির পার্থক্যটাকে বের করে নিতে পারবো। E2 - E1 is equal to E1 del E এবং is equal to h nu is equal to hc/λ। এখানে ল্যামডাকে অর্থাৎ নিউকে c/λ নামে প্রকাশ করা যায়। এখানে আমরা দেখব যে del E is equal to দুটি শক্তি স্তরে ইলেকট্রনের শক্তির পার্থক্য, যেটা আমরা কিছুক্ষণ আগেই ব্যাখ্যা করলাম। h হলো প্লাঙ্কের ধ্রুবক, অর্থাৎ যার মান নির্দিষ্ট আছে,
নিউ হলো বিকিরিত তড়িৎচুম্বকীয় রশ্মির ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। এখানে আমরা শক্তি স্তরের পার্থক্য দেখানোর জন্য এই চিত্রটা ব্যবহার করেছি। এই যে এন প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। এখানে এই যে দুইটা শক্তি স্তরের মধ্যে শক্তির পার্থক্য, এই যে এই চিহ্ন দ্বারা আমরা শক্তির বিকিরণ দেখিয়েছি। এখানে ডেল ই ইজ ইকুয়াল টু এইচ নি, অর্থাৎ ইলেকট্রনের শক্তি স্তরে স্থানান্তর। তো শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে শিক্ষার্থীগুলো সম্পর্কে একটু আলোচনা করলাম, সেই শিক্ষার্থী থেকে আমরা কিন্তু একটু বুঝতে পারলাম যে রাদারফোর্ড পরমাণু মডেলের সাথে বোর পরমাণু মডেলের তফাৎটা কতটুকু। রাদারফোর্ড পরমাণু মডেলে আমরা যেই মডেলটি পেয়েছিলাম তার সাথে এটা অবশ্যই একটু ভিন্ন রকম। যেমন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কতগুলো শক্তি স্তর সৃষ্টি হয়েছে এবং তাদেরকে আমরা নামকরণ করেছি, বিভিন্ন নামে নামকরণ করেছি। যেমন এটা প্রথম শক্তি স্তর হলে এটা কে শেল, দ্বিতীয় শক্তি স্তর হলে এল শেল, তৃতীয় এম এবং চতুর্থ এন শেল। এবং কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ চার্জ এখানে, যেটা নিউক্লিয়াস নামে পরিচিত। এবং এই চিত্রটি হলো নাইট্রোজেন পরমাণুর। নাইট্রোজেনের, আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। এখানে কেন্দ্রে রয়েছে, নিউক্লিয়াসে রয়েছে 7টি প্রোটন, 7টি নিউট্রন এবং তার বাইরে কয়টি ইলেকট্রন ঘুরবে? 7টি ইলেকট্রন তার বাইরে ঘুরবে। এই জন্যই পরমাণু কিন্তু নিরপেক্ষ। তাহলে তোমরা কি দেখছো? এবং সে ইলেকট্রনগুলো কোথায় ঘুরছে? যে এইখানে যে কক্ষপথগুলোকে ঘুরছে সেইগুলোকে ইলেকট্রন অরবিটস বলা হচ্ছে, বা ইলেকট্রনের স্থির কক্ষপথ। তো শিক্ষার্থীরা, আমরা যে বোরের স্বীকার্যগুলো দেখলাম, এতে বুঝতে পারলাম যে বোর তার কিছু কিছু ক্ষেত্রে রাদারফোর্ডের থেকেও সফল হয়েছেন, তার ত্রুটিগুলো সংশোধন করতে পেরেছেন। এখন আমরা দেখব যে বোর তত্ত্বের সাফল্যগুলো এবং তার উৎকর্ষতাগুলো কি কি। বোরের তত্ত্ব অনুযায়ী পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়। এই তত্ত্ব অনুযায়ী নির্দিষ্ট কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রন শক্তি শোষণও করে না, নির্গমনও করে না। অর্থাৎ ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে অবিরত ঘূর্ণায়মান হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের উপর পতিত হয় না কেন তা ব্যাখ্যা করা যায়। তোমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা ছিল সেখানে আমরা দেখিয়েছিলাম যে ম্যাক্স প্ল্যাঙ্কের তত্ত্বানুযায়ী যে ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণায়মান হবে তখন সে শক্তির বিকিরণ করে। আর এভাবে শক্তির বিকিরণ করতে করতে সে একসময় সে ধীরে ধীরে নিউক্লিয়াসে পতিত হবে, শক্তি হারিয়ে নিউক্লিয়াসে পতিত হবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াসটার, অর্থাৎ পরমাণুটির কোনো স্থায়িত্ব থাকে না। সেই ক্ষেত্রে বোর মডেল অনুযায়ী আমরা দেখলাম যে সেখানে সুনির্দিষ্ট কক্ষপথ সৃষ্টি হওয়ায় বা থাকায় সেখানে সেই ঘটনাটা ঘটছে না। অর্থাৎ ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে অবিরাম ঘূর্ণায়মান হচ্ছে, কিন্তু সেটা শক্তি হারাচ্ছে না, কারণ শক্তি সে শোষণও করছে না, শক্তির সে বিকিরণও করছে না। অতএব সে নিউক্লিয়াসের উপর পতিত হচ্ছে না। এভাবেই কিন্তু নিউক্লিয়াসের স্থায়িত্বটা বজায় থাকছে এবং এভাবেই নিউক্লিয়াসের এবং পরমাণুর স্থায়িত্বটা ব্যাখ্যা করা যায় বোরের তত্ত্ব অনুযায়ী। বোরের তত্ত্ব প্রয়োগ করে সুস্থিত কক্ষপথের ব্যাসার্ধ গণনা করা যায়। যেহেতু এখানে একটা সুস্থিত কক্ষপথ রয়েছে, অতএব তার ব্যাসার্ধ গণনা করা যাবে। মুখ্য কোয়ান্টাম সংখ্যার ধারণা পাওয়া যায়। আমরা দেখলাম যে এখানে কে শেল, কে এল, এম এন এরকম বিভিন্ন রকম কক্ষপথের নামকরণ করা হয়েছে এবং এগুলো কিন্তু সবগুলোই মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এই মুখ্য কোয়ান্টাম সংখ্যার যেহেতু ধারণা পাওয়া যায়, এবং আমরা আগামী ক্লাসগুলোতে দেখতে পাবো যে এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকেও কিন্তু অন্যান্য কোয়ান্টাম সংখ্যারও ধারণা পাওয়া যাবে, যেমন হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। বোর তত্ত্ব দ্বারা রেখা বর্ণালী ব্যাখ্যা করা যায়। রেখা বর্ণালী কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা আমরা পরবর্তীতে হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা যখন পড়ানো হবে তখন সেটা ভালোভাবে জানবো।
এই তথ্য থেকে বিভিন্ন শক্তি স্তরে আবর্তনকারী ইলেকট্রনের শক্তির পরিমাণ নির্ণয় করা সম্ভবপর হয়েছে। বোরের তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ এবং শক্তি নির্ণয় করা সম্ভব হয়েছে, যেটা আমরা আগে আলোচনা করেছি। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম যে বোর পরমাণু মডেলে অনেকগুলো সফলতা রয়েছে, কিন্তু বিজ্ঞানে কিন্তু চরম সাফল্য বলে কিছু নেই। প্রতিটা আবিষ্কারে বা কিছু ত্রুটি থাকে, যেটা দেখা গেছে যে সবসময় দেখা গেছে যে পরবর্তীতে অন্য কোনো বিজ্ঞানী সেটা সমাধান করেছেন। তো এক্ষেত্রেও একই ঘটনা। বিজ্ঞানী নিলস বোর যে চেষ্টা করেছিলেন রাদারফোর্ডের পরমাণু মডেলকে সমাধান করার জন্য, আমরা দেখি যে বিজ্ঞানী নিলস বোরের এই মতবাদের মধ্যেও কিন্তু কিছু ত্রুটি রয়েছে, যেটার জন্য তিনি সবার কাছে প্রশ্নের সম্মুখীন হয়েছেন, যার ব্যাখ্যা তিনি দিতে পারেননি। এখন আমরা দেখব যে এই মতবাদে আমরা কোনো সীমাবদ্ধতা লক্ষ্য করছি কিনা। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা কিরকম হতে পারে আমরা সেগুলো একটু দেখব। বোর পরমাণু মডেল শুধু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু এবং হাইড্রোজেন সদৃশ এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন সমূহের, যেমন হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 2 প্লাস, এই আয়নগুলোর বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। আমরা যে এই মডেল অনুযায়ী হাইড্রোজেনের মতো যে হাইড্রোজেন অথবা হাইড্রোজেনের মতো যারা এক ইলেকট্রন বিশিষ্ট রয়েছে, যে এখানে লিথিয়াম আয়ন, হিলিয়াম আয়ন এবং বেরিলিয়াম আয়ন, এদের ইলেকট্রন বের করে নেওয়ার পর তারাও কিন্তু হাইড্রোজেনের মতোই, হাইড্রোজেন আয়নের মতোই হয়ে গেছে, এবং তাদের এই ধরনের আয়নগুলোর বর্ণালী কিন্তু বোর পরমাণু মডেল অনুযায়ী ব্যাখ্যা করা যায়। কিন্তু আমরা পর্যায় সারণীতে আরো অসংখ্য পরমাণু দেখেছি যারা বহু ইলেকট্রন বিশিষ্ট, তাদের পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারে না এই মডেল। বোরের মতবাদ অনুসারে পরমাণু হলো দ্বিমাত্রিক, তাই বোরের পরমাণু চিত্র থেকে পরমাণুর প্রকৃত কাঠামো সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। কিন্তু শিক্ষার্থীরা তোমরা জানো যে আমাদের চারপাশে যত বস্তু দেখি সবকিছু কিন্তু ত্রিমাত্রিক। তাহলে বোরের মতবাদ অনুসারে বোরের মতবাদই যদি ঠিক হয়, তাহলে আমাদের সামগ্রিক বস্তু সবই কিন্তু দ্বিমাত্রিক হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে সেটা নয়। বাস্তবে সবকিছু আমাদের ত্রিমাত্রিক। তাই বোরের পরমাণু চিত্র থেকে পরমাণুর প্রকৃত কাঠামো সম্পর্কে কিন্তু কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। চৌম্বক ক্ষেত্রের প্রভাবে অথবা তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাসমূহ বিভাজিত হয়ে আরো সূক্ষ্ম রেখায় পরিণত হয়। চৌম্বক ক্ষেত্রের প্রভাব বলতে জিমেন প্রভাব এবং তড়িৎ ক্ষেত্রের প্রভাব বলতে তোমরা স্টার্ক প্রভাব বা স্টার্ক ফলাফল, এটা সম্পর্কে তোমাদের বইয়ে আছে, তোমরা একটু দেখে নেবে। এই যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি পারমাণবিক বর্ণালী পতিত হয়, তাহলে সেটা, অথবা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি বর্ণালী পতিত হয়, তাহলে সেটা সেই রেখাগুলো বিভাজিত হয়ে কিন্তু আরো অনেক সূক্ষ্ম রেখায় পরিণত হয়। এখন এই যে বোরের তত্ত্ব এই যে এই সূক্ষ্ম রেখায় যে পরিণত হচ্ছে, সেটার কোনো ব্যাখ্যা দিতে পারে না। এক শক্তিস্তর থেকে অপর শক্তিস্তরে প্রতিটি ইলেকট্রনের স্থানান্তরের জন্য বোর মডেল অনুসারে বর্ণালীতে একটি রেখা পাওয়ার কথা, কিন্তু উচ্চ বর্ণালী মাপক যন্ত্রের সাহায্যে বিশ্লেষণ করলে একাধিক সূক্ষ্ম বর্ণালী রেখা পাওয়া যায়। বোর মডেল এসব সূক্ষ্ম বর্ণালী রেখার উৎপত্তির কারণ ব্যাখ্যা করতে পারেনি। তোমরা দেখেছো যে এক শক্তিস্তর থেকে ইলেকট্রন আরেক শক্তিস্তরে কি করে শক্তি শোষণ অথবা বিকিরণ করে গমন করতে পারে। এখন যখন সে শক্তি উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে আসে, তখন সে নির্গমন বর্ণালী দেখা যায়। সেই ক্ষেত্রে কিন্তু একটি বর্ণালী রেখাই পাওয়ার কথা, কিন্তু উচ্চ বর্ণালী মাপক যে যন্ত্র আছে সেই যন্ত্রের সাহায্যে বিশ্লেষণ করলে একাধিক সূক্ষ্ম বর্ণালী রেখা পাওয়া যায়, যেটা বোর মডেল এই সূক্ষ্ম রেখার বর্ণালী রেখা কিভাবে উৎপত্তি হলো তার ব্যাখ্যা করতে পারেনি।
এরপর বোর তত্ত্বে আমরা দেখেছি যে কোয়ান্টাম শর্ত একটা দেওয়া আছে যে mvr = nh/2π, অর্থাৎ আমরা যে কৌণিক ভরবেগ সংক্রান্ত যে স্বীকার্যটি রয়েছে সেখানে যে স্বীকার্যটা পেলাম mvr = nh/2π, এই তত্ত্বটা, এই শর্তটি কোথা থেকে, মানে এর কোনো তাত্ত্বিক কোনো ভিত্তি নেই, অর্থাৎ এই শর্তটি কিভাবে হলো তার কোনো ব্যাখ্যা এই মডেলে নেই। এরপর 6 নম্বর সীমাবদ্ধতাটা আমরা এখন দেখছি। বোর মডেল অনুযায়ী ইলেকট্রন কণা প্রকৃতির, কিন্তু বাস্তবে ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয় ধর্মই বিদ্যমান। বাস্তবে ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম যে রয়েছে এটা বিজ্ঞানী ডি ব্রগলি সেটা কিন্তু প্রমাণ করে দেখিয়েছেন। এরপর আরেকটি সীমাবদ্ধতা হলো বর্ণালী রেখার তীব্রতা ব্যাখ্যা করা যায় না, অর্থাৎ বর্ণালী থাকলে তার একটা তীব্রতা পাওয়া যাবে, সেটা বিজ্ঞানী বোর ব্যাখ্যা করতে পারেননি। আসলে আবিষ্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, গবেষণা একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিজ্ঞানী চেষ্টা করেছেন, কিন্তু তার গবেষণার মধ্যেও কিছু সীমাবদ্ধতা রয়েছে, এটা আমরা দেখতে পেলাম। এবং এই সীমাবদ্ধতার আলোকেই কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী শ্রোডিঞ্জার আরো মডেলটিকে এগিয়ে নিয়ে গেছেন, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এর পরবর্তী ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যা এবং আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, বাসায় অবস্থান করবে এবং অবশ্যই পড়াশোনায় মনোযোগ দিবে। শুধু আমরা এটুকুই বলতে পারছি, কারণ সরাসরি তোমাদেরকে কিন্তু দেখতে পাচ্ছি না। আর সবাই আমরা দোয়া করব যেন সবাই আমরা একে অপরকে দেখে পরস্পর সামনাসামনি ক্লাস করতে পারি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।